আমার স্বামী একজন প্রবাসী। আমার স্বামী প্রবাসে থাকে। আমার বিয়ের বছরখানি পরেই আমার স্বামী প্রবাসে যায়। তো আমিও বেশিরভাগ বাবার বাড়িতেই থাকতাম, কিন্তু আমার শাশুড়ি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আমার বাবার বাড়িতে থাকি না, কারণ সংসারের যাবতীয় কাজ আমার শাশুড়ি করতে পারে না। যার কারণেই আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি বেশিরভাগ থাকতে হয়। আমার শাশুড়ি আস্তে আস্তে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। দেখা যাচ্ছে যে তার প্যারালাইসিস হয়ে যায়, যার কারণে সে বিছানা বালিশ তার সঙ্গী হয়ে যায়। আমার শ্বশুর একটু জোয়ান টাইপের ছিল। আসলে আমার স্বামী আর আমার শ্বশুর দেখা যাচ্ছে যে বাপ ছেলে, কেউ বলবে না যে বাপ ছেলে, সবাই বলবে বাই বাই। আমার শ্বশুরও যে ওরকমভাবে বয়স হয়ে গেছে তা কিন্তু না। আমার স্বামী এক বাবার এক ছেলে, আর কোনো তার সন্তান নেই, যে অল্প বয়সে ছেলে হয়ে গেছে, যার কারণে যা হয় আর কি। তো আমার স্বামী প্রবাসে যাওয়ার পরে মাঝে মাঝেই আমার স্বামী ভিডিও কলে কথা বলতো, আর কথা বললেই সে সুন্দর করে সাজুগুজু করতে বলতো। আর আমি এমনিতেই সাজুগুজু করতে খুব ভালোবাসি, সবসময় আমি সাজুগুজু করি, আর সাজুগুজু করাটাই হলো আমার পেশা। অনেকের অনেক কিছুই নেশা পেশা থাকে, আমার সাজুগুজু করাটাই পেশা। আমি নিজেকে খুব পরিষ্কার রাখতে ভালোবাসি। তো দেখা যাচ্ছে যে আমি সবসময় সাজুগুজ করে স্বামীর সাথে ভিডিও কলে কথা বলি, দেখা যাচ্ছে টিকটক ভিডিও বানাই। এমনিতেই আমি নিজেকে সাজানো গোছানো ভাবেই রাখি। একদিন হঠাৎ করে আমার শ্বশুর আমার রুমে ঢুকে পড়লো। তো আমি আসলেও সেদিন আমার শ্বশুরকে ফলো করি। আমি ড্রেসিং টেবিলের সামনে নিজেকে সাজুগুজু করি। আমি কাপড় পরেছিলাম, সবে মাত্র ব্লাউজ পরে ব্লাউজের বোতাম লাগাচ্ছি। এই মুহূর্তে আমার শ্বশুর আমার রুমে ঢুকে পড়লো। তো আমার শ্বশুরকে আমি আয়নার গ্লাসে দেখতে পাই। তো আমার শ্বশুর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কেমন জানি অন্যরকম হয়ে গেল। তো বেশ কিছুক্ষণ আমার শ্বশুর দাঁড়িয়ে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখলো, আর আমিও পিছনে ঘুরে তাকাচ্ছি না, কারণ আমি তো গ্লাসে দেখতেই পাচ্ছি আমার শ্বশুরকে। তো কিছুক্ষণ দেখলাম যে আমার শ্বশুর তার নিচে যে যন্ত্রটা, অঙ্গটা, পুরুষ অঙ্গ, সেটার মধ্যে হাত দিচ্ছে, দেওয়ার পরে লাড়াচাড়া করতেছে। তো কিছুক্ষণ পরে যখন আমি শাড়ির আঁচলটা বুকের উপর দিই, তখন আমার শ্বশুর চাইট কেটে দরজার সামনে থেকে চলে যায়। পরে আমি দেখলাম, তারপর চলে গেল। তো আমিও কিছু বললাম না, কারণ শ্বশুরের সামনে এভাবে খোলামেলা অবস্থায়, এ কারণে আমি তাকে কিছু বলি নাই, বা আমি তার দিকে তাকায়ও নাই। আমি দেখে না দেখার বান করেছি। যাই হোক, শাড়িটা পরে আমি বের হলাম। বের হয়ে দেখি আমার শ্বশুর বাথরুমে গেছে। তো আমারও ওই সময় প্রস্রাবের চাপ আসে, আমিও বাথরুমের দিকে এগিয়ে যাই। দেখি আমার শ্বশুর বাথরুমের ভিতরে, টিনের বাথরুম ছিল, দেখা গেছে অনেক জায়গায় ভেঙে ভেঙে গেছে। ভিতরে কেউ থাকলে দেখা যায় অনেক সময়। আমার শ্বশুর বাথরুমের ভিতরে গিয়ে সে তার যন্ত্রটাকে হাত মারতেছে আর বলতেছে, বোমার কি সুন্দর রূপ, কি সুন্দর দেহ, আর ফিগারগুলো দেখে মাথায় নষ্ট। আরে আমার বোমা যে এভাবে কিভাবে থাকে। তো আমি আবার আমার শ্বশুরের কথাগুলো শুনতে পেয়ে আমি সরে আসলাম। সরে আসার পরে সেদিন থেকেই আমার শ্বশুর আমাকে একটু অন্য নজরে দেখে। আগে আমার শ্বশুর এত মিশতো না, কথা বলতো না। এখন বোমা কি লাগবে, কি খাবা, কিছু খাইতে মন চাইতেছে কিনা, কিছু লাগবে কিনা, তুমি তো আমার ছেলের বউ, কোনো কিছু লাগলে তুমি আমার সাথে শেয়ার করবা। আমার শাশুড়ি তো বিছানা থেকে উঠতে পারে না, তাকে নিয়ে যায় বাথরুমে, ওয়াশরুমে নিয়ে গিয়ে প্রসাব পায়খানা করিয়ে তারপরে তাকে বিছানায় শুয়ে দিতে হয়। আমার শাশুড়ি সে চাইলেও নিজে শক্তি দিয়ে বাইরে বের হতে পারবে না। এরপরে আমার শ্বশুর আমাকে নানানভাবে দুর্বল করার চেষ্টা করে। তো আমি আবার আমার শ্বশুর এইসব কিছু বুঝতে পারি। আমার শ্বশুর আমাকে অনেকভাবে প্রস্তাব করে যে, দেখো তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি বিবাহিত, তুমি এখন এক পুরুষের যা 10 পুরুষের সাথে থাকলেও তা, বৌমা তুমি শুধু শুধু অনাহারে থাকবা কেন আমি থাকতে। তো আমি আমার শ্বশুরকে প্রশ্রয় দিই না, কারণ সে তো আমার শ্বশুর, আমাকে নানানভাবে দেখা যাচ্ছে যে দুর্বল করার চেষ্টা করে। তো একদিন আমার এক চাচি শাশুড়ি আমার শাশুড়িকে দেখতে আসছে। তিনি অসুস্থ বিদায় দেখতে আসছে। তারপর দেখতে আসা আমাদেরকে খোলামেলা অবস্থায় পায়। পাওয়ার পরে তো সে সেখানে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তারপরে জ্ঞান ফিরে সবাইকে সবকিছু বলে দেয়, আমাদের ঘটনাগুলো। তো বলে দেওয়ার পরে যা হলো আর কি, আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার স্বামীকে ফোন দিয়ে বলল, সব কিছুই বলে তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিল। সমাজের কাছে মুখ দেখাতে পারি না, সমাজে আমাকে দেখলে চিচি করে, আমাকে দেখলে স্যাপ দেয়। তো আসলেই আজকে এই ঘটনাটা আমার নিজের কারণেই হয়েছে। তো আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যারা যারা প্রবাসীর বউ তাদের উদ্দেশ্যেই বলবো, কখনো কোনো পরকীয়া কেউ জড়াবেন না, কারোর সাথেই না। যদি সেই পরকীয়া জড়ান, 10 দিন চুরি করবেন, আমার মতো একদিন ধরা খাবেন। তখন আপনাদের মান সম্মান এভাবেই যাবে। এবং গ্রামের মধ্যেই আমি লেখাপড়া করেছি। আমি মেট্রিক পাস করেছি। আমি যখন মেট্রিক পাস করি তখন আমার বিভিন্ন জায়গা থেকে পাত্র আসে দেখার জন্য। আমি দেখতে শুনতে খুব সুন্দরী ছিলাম, যার কারণে প্রতিদিনই 2-3 জন পাত্র আসতো। কিন্তু আমাকে দেখে পছন্দ হলেও সবাই যৌতুক চাইতো, যার কারণে বিয়ে হতো না। যারা জামালপুর আছেন তারা জানেন জামালপুরে যৌতুক কতটা বেশি প্রচলিত। এখানে প্রত্যেকটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিতে হয়।
জামালপুরের ছেলেদের ডিমান্ড বেশি, যার কারণে একদিক থেকে ঠিক হলে আরেক দিকে ঠিক হয় না। কোনো জামাই চা মোটরসাইকেল, কোনো জামাই চা 1 লক্ষ টাকা, আবার কোনো জামাই চা গড়বড়ে পানি স্যার। এত কিছু দেওয়ার সামর্থ্য আমাদের ছিল না, তাই অনেকগুলো বিয়ে ঠিক হলেও পরে ভেঙে যায়। কিন্তু তখন আমার খুব খারাপ লাগতো। তখন মনে মনে চিন্তা করতাম, আমার কি বিয়ে হবে না? এভাবেই প্রায় আমার 25 বছর হয়ে গেল। তারপরেও আমার বিয়ে হলো না। চারিদিক থেকে নানান জনের নানান কথা বলে, অপয়া ও লক্ষ্মী, ওর বিয়ে হবে না, ও কপাল পোড়া। এসব কথা শুনতে শুনতে আমার মনটাই খারাপ হয়ে যেত। কারণ কেউ যদি কোনো কথা বলে তাহলে তো কারো মুখ আটকানি যায় না। আর তারা তো সত্য কথাই বলে। জামালপুরে বেশিরভাগ মেয়ে বিয়ে হয় 15 থেকে 16 বছরের মধ্যে। সেই জায়গায় আমার বয়স 25 হয়ে গেছে। আমার বান্ধবীদের বিয়ে হয়ে গেছে অনেক আগে, তাদের ছেলে মেয়েরাও অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার বিয়ে হয় না। লোকে তো বলবেই, এটা বলারই তো কথা, কিন্তু আমি কি করব? তখন আমি মনে মনে একটা প্ল্যান করলাম। আমি যে যে দিয়ে স্কুলে যেতাম, আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা প্রতিবন্ধী ছেলে আছে। তার একটা পায়ে একটু সমস্যা। ছেলেটা অনেক সুন্দর, সব দিকে দেখতে স্মার্ট, কিন্তু পায়ে একটু সমস্যা, অর্থাৎ একটু ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে। তখন ওই ছেলেটা স্কুলে যাওয়া আসার পথে আমাকে অনেক চিঠি দিত, এবং সে আমাকে অনেক ভালোবাসে, আমি সেটা জানি। এবং সে একদিন চিঠির মধ্যে লিখেছিল, তোমাকে যদি আমি বিয়ে না করতে পারি তাহলে আমি জীবনে বিয়েই করব না, কারণ আমার চোখে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, তোমাকে দেখলেই আমার অনেক ভালো লাগে। এবং সে একদিন চিঠির মধ্যে একটা গানও লিখেছিল। আমি গানটা আপনাদেরকে একটু গেয়ে শোনাচ্ছি। নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, শয়নেও তুমি, স্বপ্নেও তুমি, তুমি তুমি তুমি, শুধু যে তুমি। আকাশে চাঁদ হাসে সে তো তুমি, ঝিকিমিকি তারা জ্বলে সে তো তুমি, উড়ালেও উড়াবে না সে তো তুমি, আদারে জোনাকে জোনাকিটা সে তো তুমি, তুমি তুমি তুমি, শুধু যে তুমি। এখন এই গানটা আমার খুব মনে পড়ছে, তো মনে মনে ভাবলাম, ও তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে আমি ওকেই বিয়ে করব। সে তো আমাদের কাছে কোনো যৌতুক চায় না, আমাকেই চায়। তখন আমি রাতের অন্ধকারে তার বাড়িতে যাই, এবং সে আমাকে দেখে পুরো অবাক হয়ে যায়, এবং সে আশ্চর্য হয়ে আমাকে বলে, তুমি এসেছো? আমি তো তোমার অপেক্ষাতেই আছি, তোমাকে না দেখলে আমি ঠিক থাকতে পারি না। তুমি তো মেট্রিক পাশের পরে দিকে আসো না, তোমার সুন্দর মুখটাও তো আমি আর দেখতে পারি না। আমি বললাম, আপনার এসব কথা রাখুন, এখন আবেগের সময় না। আমি যা বলছি আপনি শুনুন। আপনি কি আমাকে ভালোবাসেন? আপনি কি আমাকে বিয়ে করবেন? সে আমার এসব কথা শুনে বলল, তুমি কি 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 বলতেছো তুমি? আমি কি সত্যি শুনতেছি নাকি? তোমার ডায়লগ বন্ধ করো, তুমি কি শুনতেছো না আমি কি বলতেছি? তখন আমি বললাম, তুমি যদি বিয়ে করো তো চলো কালকে আমরা বিয়ে করব। তখন পরের দিন মা বাবাকে মিথ্যা কথা বলে তাকে জামালপুর কাজী অফিসে নিয়ে বিয়ে করে ফেলি। এবং বাড়িতে যখন আসি তখন এই কথার জানাজানির কথা তো আর বাকি নেই, কারণ একটা কথা আছে না, আকাশে চাঁদ উঠলে কি আর দেখে রাখা যায়? এবং নেগেটিভ কথা খুব তাড়াতাড়ি ছড়ায়। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। বাড়িতে এসেই শুনি তারা কিভাবে জেনে ফেলেছে, এবং বাড়িতে ঢুকতে না ঢুকতেই তারা আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ শুরু করে দেয়, এবং বলে, তুই এটা কি করলি? তুই একটা ল্যাংড়া ছেলেকে বিয়ে করলি? আমি তখন বললাম, তো কি করবো, তোমরা তো আমাকে বিয়ে দিতে পারছো না। কেন, বিয়ে কি তোকে দিব না? তার জন্য কি উগারে কুটি বানিয়ে রাখবো? আমরা তো যৌতুকের টাকা ম্যানেজ করতেছি, না হলে ঋণ করে হলেও তো তোকে বিয়ে দিব, ক্ষেত বেচে হলেও তো তোকে বিয়ে দিব। তখন আমি বললাম, মা, আমি তোমাদের সংসারে আর বোঝা হয়ে থাকতে চাই না। তোমরা আমার জন্য অনেক করেছো, আর করতে হবে না, তোমাদের বোঝা আমি কমিয়ে দিয়েছি। তখন মা বাবা আমাকে দেখে বলল, মা, তুই আমাদের মুখে চুনকালি মেখে দিলি, তোর কাছ থেকে এটা আমরা আশা করছিলাম না। তখন বললাম যে, মা, আমি তোমাদের মুখে চুনকালি মাখবো না, আমি আমার স্বামীকে নিয়ে ঢাকা চলে যাব। এবং পরের দিন আমরা ঢাকা চলে যাই, এবং সেখানে গিয়ে আমি একটা বাসাবাড়ির কাজ নিই। তখন অনেকেই বলে, কি ব্যাপার, তুমি একটা শিক্ষিত মেয়ে বাসাবাড়ির কাজ নিলে? কিন্তু আমরা তো ঢাকায় গিয়েছিলাম একদম নিঃস্ব অবস্থায়, তাই প্রথমে তো আর কোনো চাকরি পাওয়া যায় না। তাই আমি একটা বাসাবাড়ির কাজ নিই, এবং আমার বাসার মালিকটাও খুবই ভালো ছিল, এবং তারা আমার সমস্ত কথা শুনে তাদের যে দারোয়ানের রুমটা আছে আমাকে সেখানে থাকতে দেয়, এবং আমি আমার স্বামীকে নিয়ে সেখানেই ছিলাম। এবং এ বাড়িতে আমি 2 বছর কাজ করি। 2 বছরে প্রায় আমি 3 লাখ টাকার মতো জমিয়েছি। তখন আমার স্বামীকে আমি ছোট্ট একটা দোকান দিয়ে দিই, এবং সে খুব ভালোভাবেই এখানে ব্যবসা করে। এবং আমার স্বামী রাতের বেলাও ভালো চালাতে পারে, দিনের বেলাও ভালো চালাতে পারে। অনেকেই মনে করে প্রতিবন্ধীরা মনে হয় স্ত্রীকে সুখ দিতে পারে না, এবং আমিও প্রথমে তাই ভাবতাম। কিন্তু বাসর করে আমার
চিন্তা ভাবনা বদলে গেল। বাসুর ঘরে যখন আমার স্বামী এলো, আমার স্বামীর যন্ত্রটা যখন দেখলাম, এত বড় যন্ত্র কি মানুষের হয়? গল্পটি যারা আমার গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এজন্যই মা বোনদেরকে বলবো, আমাদের সমাজের প্রতিবন্ধীদেরকে আমরা অবহেলা করব না। ওরাও স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারে। এবং অনেকেই প্রতিবন্ধীকে বিয়ে করে না একটা বয়ে, যে বাচ্চা কাচ্চা মনে হয় প্রতিবন্ধী হবে। কিন্তু আমি যেভাবে সংসার করেছি, আপনারাও যদি সেভাবে করেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না। আমার গল্পটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শহরে বিয়ে দিয়েছিল আমার আব্বু আম্মু। তো আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতাম। তো আমার হাজব্যান্ড ছিল বিল্ডিংয়ের কন্ট্রাক্টর। সে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নিত, কাজ করতো। তো আমার হাজব্যান্ড একটা অফিসে জব করতো। সেই অফিসটা আমার বাসা থেকে একটু দূরে ছিল হয়তো। তো সে ওই অফিসটাই জব করতো। তো একদিন একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আইছিল। তো ওই বিল্ডিংয়ের কন্ট্রাক্টটা নেওয়ার জন্য ওর বসের সাইনের প্রয়োজন ছিল। ও যখন ওর বসের কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার, আমার তো একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আছে, তাই আপনার সাইনের প্রয়োজন, আমাকে একটা সাইন দিয়ে দেন। তো বস সাইন দিতে চাইছিল না। তো না দেওয়ার কারণে অনেকবার বলছে। তো বাসাতে আইসা কথাটা আমার সাথে শেয়ার করছে যে মাইশা, তোমার সাথে একটা কথা আছে, তো শুনবা? তো আমি বললাম হ্যাঁ বলো। কথাটা হলো গিয়ে, আমার বিল্ডিংয়ের একটা কন্ট্রাক্ট আইছে, তো সেখানে আমার বসের সাইন লাগবে, কিন্তু সে দিতেছে না। এখন কি করা যায় বলো তো? অনেক টাকার কন্ট্রাক্ট, এটা তো আমি হাতছাড়া করতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, আমি কিছু বুদ্ধি বের করি, তারপর তোমাকে জানাবো। তো এভাবে দিন চললো। একদিন বললাম যে একটা কাজ করো, তুমি তোমার বসকে নিয়ে বাসায় নিয়ে এসো। বলে বাসায় কেন? বাসায় ভালো মন্দ রান্না করলে হয়তো সে খুশি হয়ে যাবে, তারপরে হয়তো সাইন দিতে পারবে তোমাকে, তাই না? তো বলে হ্যাঁ, তুমি একটা ভালো বুদ্ধি দিছো। তো তাহলে আমি আমার বসকে বাসায় ডেকে নিয়ে আসি, হ্যাঁ, ওনাকে দাওয়াত দিব। তো ওর বসকে দাওয়াত দিল। তো ওর বস একদিন আমার বাসাতে আসলো, অনেক কিছু নিয়ে আসলো। আসার পরে আমি তাকে সালাম দিছি। সালাম দেওয়ার পরে উনি ভিতরে আসলো। খাবার রান্না করলাম আমি, গরুর মাংস টাংস দিয়া অনেক সুন্দর করে আপ্যায়ন করলাম তারে। তো আপ্যায়ন করার সময় তার প্লেটে যখন তরকারি দেই, তখন আমি দেখি তার চোখটা আমার দিকে, তার খাওয়া রেখে আমার দিকে তাকিয়েছিল। তো আমি কোনো কিছুই মনে করি নাই, যে হয়তো তাকাইতেই পারে, এভাবে তাকাইতেই পারে, হয়তো মানুষকে ভালো লাগতেই পারে। তো আমি ওনাকে আপ্যায়ন টাপ্যায়ন করে দিলাম। উনি খেয়ে দিয়ে আমাকে বকশিস দিয়ে, তো আমার হাজব্যান্ড ওনাকে সালাম দিয়ে ওনাকে বাসায় আগায় দিয়ে আসলো। তো আমার হাজব্যান্ড পরের দিন অফিসে গেছে বসের সঙ্গে কথা বলতে। তো বসের সঙ্গে কথা বলার সময় তখন ওর বস বলতেছিল যে আমি তোমার পেপারে সাইন দিতে পারি। তখন বলল কেমন সত্য স্যার? বলেন যে তুমি দুজি আমার কথাটা মেনে নিতে পারো, তাহলে তোমার সামনে আরও লাভ আছে, যে তুমি পারবা মেনে নিতে, যে বলে দেখেন স্যার পারি কি না। তো বলল তোমার বাসায় যখন আমি খাইতে গেছি, তোমার বউকে আমার খুব ভালো লাগছে। তোমার বউকে যদি আমার কাছে এক রাতের জন্য দাও, তাহলে তোমার পেপারে আমি সাইন করে দিতে পারি। তখন ওই শুনে ওর কাছে একটু খারাপ লাগলো। তো যাই হোক না কেন, আমি তো তার বউ, খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। তো ওখান থেকে কথাবার্তা শেষ করে আসলো। এসে আমি দেখতাছি ওর মুখটাও একটু খালা খালা, মুখ অন্ধকার করে রাখছে, মনটা খারাপ। খাবার দিলাম, খাওয়া দাওয়া করলো। রাতে যখন আমি আর আমার হাজব্যান্ড শুতে গেলাম, তখন আমার হাজব্যান্ডে বলতেছিল যে মাইশা, একটা কথা বলবো, হয়তো তোমার কাছে খারাপ লাগবে, কিন্তু আমাদের এছাড়া কোনো উপায় নেই। যে এমন কি কথা আমার কাছে খারাপ লাগবে, যে তুমি কি রাগ করবা? আমি বললাম না, তুমি একবার বলে দেখো। আমি যখন আমার বসের কাছে গেছি, আমার বস বলছে তোমাকে নাকি আমার বসের পছন্দ হয়েছে। আমার বসে বলল তোমাকে এক রাতের জন্য দেওয়ার জন্য। আমি শুনে অবাক হয়ে গেলাম যে তুমি এটা কি বলতেছো? আমি তোমার ঘরের বউ, তুমি কেমন করে আর একটা পুরুষের হাতে তুলে দিবে? দেখো না, এটা আমাদের জীবনের প্রশ্ন, যেভাবেই হোক ম্যানেজ করো, হয়তো একটা রাতের জন্য। তখন আমি ওর মুখের দিকে তাকিয়ে, আমার কোনো বলার ভাষা ছিল না, না থাকার কারণে আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। যখন রাজি হয়ে গেলাম, তারপর পরের দিন ও নিজের হাতে ওর বসের হাতে তুলে দিয়ে আসলো। ওর বস আমাকে পেয়ে খুব খুশি, এতটাই খুশি বলার বাহিরে। ও যখন দিয়ে আসছিল, আমার তখন খুবই খারাপ লাগছিল যে আজ আমার স্বামী আমায় একটা কন্ট্রাক্টের জন্য একটা পর পুরুষের হাতে তুলে দিল। তারপর যখন আমি তার সাথে রাত কাটাইলাম, বিশ্বাস করেন আমার এতটা ভালো লাগতেছিল, যার সাথে আমি এত যাবৎ সংসার করে আসছি,
তার কাছে আমার এতটা ভালো লাগে নাই। সেটা আমি বুঝি নাই যে সেই জিনিসটা এতটা মজা কেন। ও আমাকে এত সুন্দর করে আদর করছিল, বলাই যায় না। আমাকে সে যেভাবে কিস করলো, আদর করলো, এক একটা জায়গায় যেভাবে আমাকে আদর করতেছিল, সেভাবে কখনো আমার হাজব্যান্ডের কাছে পাই নাই। ও মানে অনেক সিস্টেমে আমার সাথে ব্যবহার করছে। ওইভাবে কত সময় আমার জিনিসগুলো যখন মুখে নিয়েছিল, আমার এতটাই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার শান্তির জায়গায় পড়ে আছি। এমন করতে করতে একটা রাত পার হয়ে গেল। তারপর বাসায় গেছি। এখন বাসায় যাওয়ার পরে আমার ওর বস ছাড়া কিছুই ভালো লাগতেছিল না। ও রাতে আমার সাথে কথা বলতে চাইতো, কিন্তু আমার কথা বলতে শুনতে মনে চাইতো না। ওর বস আমাকে আবার ফোন দিছে ওর সামনেই। তখন আমি রিসিভ করলাম। বলল কি যে, মাইশা তুমি কি আমার অফিসে আসতে পারবে? তখন আমি বললাম, জি অবশ্যই আসতে পারবো, কেন পারবো না। তখন আমার হাজব্যান্ড ওখান থেকে বলে উঠলো যে, এক রাতের জন্য কন্ট্রাক্ট ছিল, তুমি আবার যাচ্ছ। আমি ওকে বললাম, তুমি বুঝবা না, তুমি যদি বুঝতা তাহলে আর বলতা না। এই বলে আমি বের হয়ে গেলাম। তারপর আমরা পরের দিন আমাকে হোটেলে নিয়ে গেল সে। হোটেলে নিয়ে সে আমাকে এত মজা দিচ্ছিল, এতটা ভালো লাগতেছিল, আমি আমার মধ্যে ছিলাম না। এত সুন্দর করে ও আমাকে করতেছিল। ওর খরাটা যে এত ভালো, এর ভিতরে যে এত সুখ পাওয়া যায় কখনো আমি বুঝতাম না। কিন্তু আমি ওর বসের সাথে থাইকা রাত কাটাইয়া আমি বুঝতে পারছি যে সেই জিনিসে এত মজা পাওয়া যায়। এতটা মজা আছে এর ভিতরে, এতটাই শান্তি, বলতেই পারি না। শান্তির জিনিসটাই আমি ওর বসের কাছ থেকে পাইছি। আমার পুরো শরীরে এত সুন্দর করে আদর করতেছিল সে, ওরা মুখে ভিতরে দিয়ে দিয়ে আমি আমার মধ্যেই ছিলাম না। এরকম করতে করতে অনেক দিন পার হয়ে যায়। তারপর হঠাৎ করে আরও একদিন আমাকে ডাকার পরে সেদিনও আমি এর কাছে যাই। সেদিনও আমার হাজব্যান্ডে আমারে দেখতে পারছে। তো সেদিন যখন আমি ওর বসের সাথে করে আসি, আমার বাড়ি যেতে ইচ্ছা করতেছিল না। ওর খরার ও আদরের যেভাবে আদর করে, প্রত্যেকটা জায়গায় আমাকে স্পর্শ করে, আদর করে। পরে যখন বাসায় আসলাম, আসার পর বলতেছে আমার হাজব্যান্ডে যে, আমি তোমার স্বামী, একটা রাতের জন্য আমি তাকে দিছি, তুমি আমাকে না বলে বলে তার কাছে যাও, তুমি এরকমটা কিভাবে করতে পারো? আমি মুখে একটা কথাই বলছি, যে ভালোবাসা, যে জিনিস তুমি দিতে পারো নাই, করতে পারতা না, কিভাবে একটা মেয়েকে সামলান লাগে সেটা তো তুমি পারতা না। তুমি তো তোমারটাই পূরণ করতা, তুমি তোমার পানি ফেলাই চলে যেতা। আমারটা তো ফেলাতে হবে, সেটা তোমার মনে থাকতো না। কিন্তু তোমার বস সেটা করে দেখাইছে। আমি এখন তার কাছে যেতে চাই, তোমার কাছে থাকতে চাই না। তখন আমার হাজব্যান্ড বলে, তুমি এটা কিভাবে করতে পারো? আমি বলি, হ্যাঁ আমি তার কাছেই থাকবো, সে আমাকে বিয়ের প্রস্তাব দিছে, আমি তাকে বিয়ে করব। বলে, তুমি আমার বসের সাথে বিয়ে করবে? আমি বলি, হ্যাঁ আমি তাকেই বিয়ে করব, আমি তোমার সাথে মোটেও থাকতে চাচ্ছি না। এটা বলার পরেও বলতেছে, তোমার সিদ্ধান্তটাই আমার চেয়ে হয়তো বেশি হয়ে গেছে, আমি হয়তো তোমার মন জয় করতে পারি না, ঠিক আছে তুমি আমার বসকেই বিয়ে করো। আমি এই কথা শুনে অনেক খুশি হলাম। বিয়ের আগে আবার একদিন ওর কাছে ছিলাম, তাইকে তখন আমি ওর কাছ থেকে চলে গেলাম। চলে যাওয়ার পর ওর বসের সাথেই আমার জীবন চলতেছে। যে দর্শক, আপনাদের মাঝে একটা কথাই বলি, যে নিজের জন্য, নিজের ইনকামের জন্য আপনার বউকে অন্য কারো হাতে তুলে দিবেন না। হয়তো এটার জন্য আপনাদেরই সমস্যা হতে পারে। কারণ কি, একটা মেয়ে যখন ক্ষুধার্তটা বুঝে না, সেটা যদি পরে বুঝতে পারে, তাহলে তাকে আপনি আটকায় রাখতে পারবেন না। তাই আপনাদের কাছে অতটুকু অনুরোধ, নিজের থাকার জন্য বা নিজের জন্য বা আপনার ওয়াইফকে অন্যজনের হাতও তুলে দিবেন না। এতটুকুই আপনাদের বলার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।